রোজকার রাজনীতির কচকচানি নয় খুন দুর্ঘটনা মৃত্যুর মিছিল। আজকে আমরা শুনবো কিছু ভালো লাগার ভালোবাসার গল্প, এমন গল্প যা বদলে দেবে আপনার ভাবনাকে। এমনই কিছু গল্প নিয়ে আজ দেখবো গল্প নয় সত্যি। মাসুমা রয়েছে আপনাদের সঙ্গে। গান ভালোবাসে না এমন মানুষ প্রায়ই নেই, আর সেই গানে যদি ভালো লাগা ভালোবাসা থাকে তাহলে সেই গান একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়। আজ এমনই এক গায়কের গল্প শোনাবো আপনাদের। সেই গায়ক একজন অন্ধ ভিক্ষুক, যে অন্ধ ভিক্ষুকের গান মুগ্ধ করবে আপনাকে। গলায় যেন অমরত্বের ছাপ, আর সেই গলা নিয়েই ট্রেনে ট্রেনে গান গাইছেন অন্ধ ভিক্ষুক। দেখুন তার গল্প। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই মানুষটিকে ধরে নিয়ে যাচ্ছি কেন কি জানেন? সোনার গলা এবং আমার সোনার বাংলা গানটা এনার গলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো এনার গলায় সোনার মতো ধরা রয়েছে। মানুষটাকে ধরে রাখতে হবে। আদি বাড়ি হয়তো ছিল ওপারে, বাপ ঠাকুরদার কথা মনে নেই, মনে আছে এবং মনে আছেন শুধু রবীন্দ্রনাথ। মায়ের কাছে রবি ঠাকুরের গান শেখা শুরু। জননী মা, দেশ মা। অন্ধ বড়বউয়ের সংসার সম্বল বলতে এখনো কবিগুরু। আপনি রবীন্দ্রসঙ্গীত কার কাছে শিখেছেন? মায়ের কাছে? হ্যাঁ, মা গানের মাস্টার রেখেছিলেন, 1 বছর মতো মাস্টার রেখেছিলেন। বেশি দিন তো মাস্টার রাখার সমর্থন কুলোয়নি, অসুবিধা ছিল, বাসা বাড়ি কাজ করতো তো। তা মাস্টার সেই যুগে তখন আমার বয়স 12 বছর বয়স। তখন ওই গান শিখেছিলাম। তখন মাসে 40 টাকা করে নিত মাস্টারে। সেই মাস্টার মাসে 40 টাকা করে মাস্টার, সে 1 বছর শিখে আর রাখতে পারলাম না মাস্টার। তারপর আমি নিজে নিজে শুনে শুনে যে যা আয়ত্তের মধ্যে আনি ওইটুকু ভেবে আমি নিজে নিজেই করি। মা যেমন শিখিয়েছেন, দেশও তো আপনাকে গান শিখিয়েছে। মা বলতে হ্যাঁ, না, জননী তো দেশ, জননী। হ্যাঁ হ্যাঁ, এই বাংলা আপনার জননী, তাই তো? হ্যাঁ। বাংলাদেশের যে টান, সেই টান অনুভব করতে পারেন? টান অনুভব বলতে হ্যাঁ, কিছুটা পারি। আচ্ছা, যখন গানের মধ্যে তো রবীন্দ্রনাথের গানের মধ্যে তো রয়েছে। হ্যাঁ, অবশ্যই। কি গান গান? যেমন আছে ফেলে এসেছিস কারে, মোর মন রে আমার, এই গানটা আমার খুব প্রিয় গান। আচ্ছা। তারপরে চোখের আলোয় দেখেছিলেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, জগত জুড়ে উদার সুরে। হ্যাঁ, তারপর তোরা যে যা বলিস ভাই, সোনার হরিণ চাই, ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটিটা একটুখানি শুনি না। ও আমার দেশে, মাইকে শোনাবো না, এমনি খালি খুশি, যেটা খুশি। আচ্ছা, এমন খালি ঘরে শোনা। শোনা না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। দেশের কথা যখন উঠল, বাংলাদেশের চলতি গানও কখনো কখনো গান, তারপরে আবার ধরেন রবীন্দ্রসঙ্গীত। মা মেয়ের কাছে থাকে। আমার একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে থাকা দিয়ে দিয়েছি।
এই গান রবি ঠাকুরের গান গেয়ে? হ্যাঁ, তাই তো। রবি ঠাকুরের গান গেয়ে, বাউল গান গেয়ে যা কিছু করে মেয়ের বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি, আর মেয়ে একটা চাকরিও পেয়ে গেছে। বাহ, খুব ভালো কথা। আরে তো দেখছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবাই শুনতে চান, তো আপনি যখন ট্রেনে গান করেন সবাই শোনেন কি এ করেন তো? হ্যাঁ, গাড়িতে যেমন গান গায়, কেউ বলে ভাই এই গানটা পুরোটা বসে গাও, সে হয়তো বসে গাইলাম, সে হয়তো 20 টাকা 50 টাকা যে যা পারলো ধরে দিল, এইরকম আর কি। রবীন্দ্র নজরুল সব যেন দলা পাকি হচ্ছে। এই রেল লাইন কি বাংলাদেশ যাচ্ছে? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গান নাকি বাদ দিয়ে দিচ্ছে কারা? বাদ দেওয়া যায়? বাতাসে ভাসছে সে সুর, ভাসছে দুই বাংলায়। প্রতিদিন গাইছেন প্রদীপদা, প্রতিদিন। তাই জনমে গেল শান্তি পেলি না রে মন, মনে আমার। যদি কেউ এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে অপমান করে, তো আপনি তখন তো নিশ্চয়ই খুব রেগে। হ্যাঁ, শত রাগ হবে। গানকে কখনো অপমান করা যাবে না। কারণ রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্বশিল্পী। উনার গান যে কোনো গানই হোক না কেন, কারণ স্বরলিপি উনি সৃষ্টি করেছেন। আমরা বাউল গান করি, যা কিছুই করি না কেন, সবই উনারই প্রদান, উনারই কৃতিত্ব। কারণ স্বরলিপি যিনি উনি সৃষ্টি করেছেন, তা আমরা যা গানই করি না কেন, সবই উনারই সৃষ্টি। কিন্তু বাংলার সমস্ত গানই তো উনি। হ্যাঁ, বাংলা বলুন, হিন্দি বলুন, যা কিছুই বলুন, সবই উনারই। নাহলে তিনি বিশ্বকবি হবেন কি করে? যারা অপমান করে তাদেরকে কি বলবেন? তাদেরকে কি আর তাদের মতো অপমান, তাদেরকে বলার মতো আমার ভাষা খুঁজে পাই না। আমি তোমায় ভালোবাসি, কথা বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দুবার চিরদিন তোমার আকাশ, ঠিক তোমার বাতাস, যখন রবীন্দ্রনাথের অপমান চিরদিন তোমার আকাশ, কথা শুনবেন, তোমার বাতাস, কিরম ভাবে জ্বলে ওঠেন আমি দেখতেই পাচ্ছেন। তোমায় তার কথায় তার ভালোবাসি, আমার সোনার বাংলা, জ্বলছে। আর কিছু বলতে আমি পারছি না। তোমায় ভালোবাসি, সুরজিতের সঙ্গে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছোটবেলায় মা গানের শিক্ষক রেখেছিলেন বটে, কিন্তু ওই যে অভাব সংসারে, এবং তারপরেই গানের শিক্ষক আর রাখা হলো না তার। কিন্তু তারপরেও গান তিনি গাইছেন, এবং তিনি বলছেন যে যতটা পারেন নিজের মতো করে আয়ত্ত করেন, এবং তারপর এই গান গেয়ে ভিক্ষা করেন তিনি। এবার এমন একটা গল্প আপনাদের শোনাবো বা জানাবো, যেটা শুনলে আপনারা ভাববেন বা আপনারা বুঝবেন যে মনের জোর, ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে কোনো কাজই অসম্ভব নয়। চোখে দেখতে পান না, তবে মনে আছে অদম্য ইচ্ছা শক্তি। তার উপর ভর করেই কোণে সাজাচ্ছেন অসিত বিশ্বাস। একজন দৃষ্টিহীন মানুষের হাতের কাজ মুগ্ধ করবে আপনাকেও। বিয়ের কোণে সাজাচ্ছেন যিনি, চোখ বাঁধা। কারণ তার দৃষ্টিশক্তি নেই, চোখে আলো পড়লে কষ্ট হয়। দৃষ্টিহীন মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, অসিত বিশ্বাস।
একজন দৃষ্টিহীন মানুষ কোণে সাজাচ্ছেন, সত্যি দেখুন। রাজপুর জগদ্দল গভর্নমেন্ট কলোনিতে ছোট্ট মেকআপ স্টুডিও। প্রেমোলা দিদার নামে স্টুডিওর নাম, সেখানেই কোণে সাজান। বিয়ের মরশুমে খুবই ব্যস্ত, দুজন সহকারী আছেন, আগেও ছিলেন। না, আপনার চোখ তো দারুণ, মানে পুরো নর্মালের মতো, আপনি মানে দেখে মনে হয় তো দেখতে পান, কিন্তু কি হলো মানে সেটা তো বুঝতেই পারছি কি হয়েছিল। মানে আপনি কি জন্ম থেকেই এরকম? না না, আমি জন্মগত নয়, আমি ওই 2021 সালে আমার রং খেলার আগের দিন একটা বাচ্চা মেয়ে ভুলবশত পিচকারির বাড়ি মেরে দিয়েছিল, যার কারণে এফেক্ট হয়ে গেছিল চোখটা। তারপর থেকে এরকম প্রবলেম দেখা দিয়েছে, একটা চোখ থেকে আর একটা চোখে এফেক্ট করেছে। না দেখতে পেয়েও মেকআপ করা, বিশেষ করে বিয়ে বাড়িতে কনেকে সাজানো, এটা তো খুব টাফ। হ্যাঁ, ওই মানে অনুভব শক্তি দ্বারাই কাজটা করা হয়। আগে যেহেতু করেছি, আমার প্র্যাকটিস ছিল, সেটার উপর ভিত্তি করেই আমি সব কিছু করছি। আগে কাজ ছিল বেশি, এখন কাজ কমেছে না উল্টোটা হয়েছে এখন বেশি? না, এখন কাজ একটু কমেছে। অ্যাকচুয়ালি সবাই তো, বিয়েটা তো এমন একটা জিনিস যেখানে সবাই একটু পারফেক্ট সাজতেই ভালোবাসে, ভাবে হয়তো যে যদি কিছু প্রবলেমস হয়, যার কারণে। আগে মার্কেট খুব ভালো ছিল, আগে খুবই হতো, এখন মোটামুটি চলছে। কি কি করতে অসুবিধা হয় আর কি কি করতে, মানে এখনো কিভাবে, ধরুন আপনি কপালে যখন কনের কপালে যে সাজে দিতে হয়, ফোঁটা দিয়ে করতে হয়, সেগুলো করতে? হ্যাঁ, ওগুলো আমি ওই আমার যারা আছে অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে আমি বলে দিই এইভাবে কলকা করতে, ওইভাবে, ওইটুকু ওরা করে দেয়। আমি বাকি পুরোটাই আমি ওদের বলে দিই, ওরা সেই অনুযায়ী কাজটা করে দেয়। আপনি নিজে নিজে কি কি করেন? নিজে আমি পুরো হেয়ার পুরো বাঁধতে পারবো, পাপ করতে পারবো, তারপরে স্কিনের মেকআপ বসাতে পারবো, হাইলাইটার সব কিছু A to Z করতে পারবো। শুধু লাইনার টানতে আমার জাস্ট একটু অসুবিধা হয়, আর কলকাতা। যখন প্রথম হলো তখন কিরকম অবস্থা হয়েছিল মনে হয়, সেটা কাটিয়ে উঠলেন কি করে? অ্যাকচুয়ালি আমি আমার যখন এই জিনিসটা হয়েছিল, আমি চেষ্টা করেছিলাম। আপনি হাসছেন, এইটা ভালো, পজিটিভ দিক। অ্যাকচুয়ালি কষ্ট হয়নি, কাঁদেননি কখনো? না, কাঁদিনি। হাতছানি দিয়েছিলাম, কাউকে পাইনি, তখন নিজের মনকে বুঝ দিয়েছিলাম। মা আছে, বন্ধু আছে, এরা পাশে ছিল। ভগবান রূপে মাকে পেয়েছি, এখনো সব কিছুতে মা রয়েছে, যার কারণে মা বলে একদম কোনো না কোনো দিন ভগবান নিশ্চয়ই ঠিক ফিরিয়ে দেবে, সেটার উপরেই ভিত্তি করে চলছি। কোন অভিনেত্রীদের সাজাতে আপনি চাইবেন, কোন হিসেবে সাজাতে চাইবেন, মনের ইচ্ছা কি আছে বলুন, তারা দেখবেন হয়তো। আমার মিঠাই সিরিয়াল হয়, সৌমিত্রিষা, ওনাকে আমার খুব ভালো লাগে। ওনার যদি ভবিষ্যতে কোনো বিয়েতে আমাকে বলে, আমি অবশ্যই সাজাতে যাই। জন্মে থেকে চোখ না থাকলে তাও অভ্যেস থাকে, কিন্তু যিনি জগৎ দেখেছেন, চোখ দিয়ে সাজানোর কাজ করেছেন, তার যদি দৃষ্টি চলে যায়, কি নিদারুণ। হ্যাঁ, অসিতের দৃষ্টি ছিল। নিজেকে একদম পুরো অন্যরকম লাগছে অন্য দিনের থেকে, মানে খুব ভালো, স্যাটিসফাইড লাগছে একদম, মানে খুব সুন্দর লাগছে নিজেকে দেখতে। মানে অবিশ্বাস্য কিছু নয়, দাদার মানে অনেক, মানে এটা একটা মনের ইচ্ছাই যে দাদা খুব সুন্দর মানে মেকআপ করতে ভালোবাসেন, তাই জন্যই হয়তো দাদা এটা খুব মন থেকে মানে চেয়েছেন বলেই ভগবান ওনাকে এই জিনিসটা ট্যালেন্ট দিয়েছে ভেতরে একটা, যে মেকআপ করার, যে মানে কাউকে অতটা মানে অবিশ্বাস্যকর কোনো ব্যাপারের মধ্যে পড়তে হবে না, কারণ কি দাদার এটা ভেতরেই যেহেতু ট্যালেন্টটা আছে, যেহেতু উনি এটা চায় করতে, সবসময় ভালোবেসেই চেয়েছেন সবসময়, তাই কাউকে কোনো মানে ভয়ের মধ্যে পড়তে হবে না, একদম নিশ্চিন্তে দাদার কাছে এসে মেকআপ করতে পারে, এটুকুই বলবো সবার জন্য। নষ্ট হয়ে যায় দুর্ঘটনায়। 2021
মার্চ। ফিনিশিং টাচ চলছে, হাতের ছোঁয়ায় নিখুঁতভাবে নাকের নথ পরানো হচ্ছে কনেকে। আমি এখানে কোনো সহানুভূতির কথা বলতে আসিনি, খালি একটা ম্যাজিক দেখাতে এসেছিলাম। পিসি সরকারের ম্যাজিক না, মিস্টার বিশ্বাসের ম্যাজিক, মেকআপ আর্টিস্ট। বিশ্বাসকে বিশ্বাস করা তো যায়, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। সুতরাং যারা বলবো কনেরা যারা বিয়ে করবেন ভাবছেন, বিয়ের কথাবার্তা চলছে, তারা এই সিটে বসতেই পারেন, এখানে এসে মেকআপ নিতেই পারেন। আমি আশা করব সৌমিত্রী সাহ, অভিনেত্রী সৌমিত্রী সাহ যেন এই সিটে এই হাতে তার বিয়ের মেকআপ সারেন। সুরিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। আমার এই স্পেশাল দিনে আমাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য অসিতদাকে অসংখ্য ধন্যবাদ। ও যে কথায় বলে না, মনের ইচ্ছা এবং মনের জোর যদি থাকে তাহলে যে কোনো কাজই সম্ভব। আর অসিত বিশ্বাস সেই রকমই একটা অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে। বড়দিনের দিনটা তো অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু বড়দিনের সপ্তাহ চলছে। আর বড়দিন মানেই তো সান্তা ক্লজ। এবার লাফিং সান্তার খোঁজ মিলল সেন্ট্রাল পার্কে। দেখুন সেই প্রতিবেদন। লাফিং বুদ্ধা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু লাফিং সান্তা কি শুনেছেন? এরা সবাই লাফিং সান্তা ক্লজ। সেন্ট্রাল পার্কে প্রতি সকালে এদের আড্ডা জমে ওঠে। দেখে কি বুঝতে পারছেন বয়সের সংখ্যাটা? যার যত বয়স বেশি তিনি তত নবীন। যেমন এই রূপালী দিদি, ইনিই উদ্যোক্তা। সবার আবদার কেক খাওয়াতে হবে। হাসি মুখে সে আবদার রাখলেন দিদি। নলেন গুড়ের কেক কাটা হলো, ফ্রুট কেক উপহার দেওয়া হলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার লাফিং ক্লাবকে একদিন আমি ভালো করে কেক খাওয়াবো। সব অকেশনে, সব অনুষ্ঠানে আমি যাই। পিকনিকে হয় আমাদের, আমাদের রবীন্দ্র জয়ন্তী হয়, তারপর নজরুল জয়ন্তী হয়, তারপরে তোমার খ্রিস্টমাস উৎসব পালন হয়, তারপরে তোমার নববর্ষ পালন হয়, 26শে জানুয়ারি হয়, 15ই আগস্ট হয়, আমরা ফ্ল্যাগ উত্তোলন করি। তারপরে গান হয়, দোল উৎসব হয়, দোল উৎসবে হয়। এমনকি আমাদের বিহারের মেয়ে তো আমি, আমাদের বিহারে ঠেকুয়া চলে, আমি ঠেকুয়াটাও ওখানে খাওয়াই। যার চেষ্টায় আজ আমরা সবাই এখানে কেক উৎসব পালন করছি, স্নেহশীলা মহিলা, সত্যি খুবই ভালো। রূপালী কুণ্ডু নিজে হাতে রাখি তৈরি করে হাতে দেয় পরিয়ে। তারপর যেদিন আমরা দোল উৎসব করি, নিজে হাতে শিমুল ফুলের মালা দিয়ে গেঁথে আমাদের গলায় দেয় পরিয়ে। সবাই অবসরপ্রাপ্ত। যা যুগ পড়েছে সকালটা শান্তিতে হেসে কাটাবেন তারও উপায় নেই। অনেকের পরিবার তাড়িয়ে দেয়, অনেক পার্কও তাড়িয়ে দিয়েছে। বলে কয়ে লাভ হয়নি, অগত্যা ফুটপাথেই আনন্দ আশ্রম। এই ক্লাব সম্বন্ধে বলতে গেলে আজকে যেটা আমার এই সমস্ত যারা সঙ্গী সাথী আছেন, দাদা দিদিরা বেশিরভাগই বয়স্ক, 50 ঊর্ধ্ব এবং 60-এর কাছাকাছি সিনিয়র সিটিজেন ভর্তি, এবং তার মধ্যে 80% মোটামুটি মহিলা। আর আপনি নাচ গানের কথা যেটা বলছিলেন, মেয়েদের স্বভাবই হচ্ছে নাচ গান করা। কাজে সেই সব ব্যাপারে আমরা কখনোই বঞ্চিত নই। আর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা সবসময় আছি। এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালের 28শে মার্চ, এবং এই পথ চলাতে আমাদের অনেক বাধা বিঘ্ন বিপত্তি এসেছে। আজকে আপনারা হয়তো দেখছেন আমরা ফুটপাতে দাঁড়িয়ে আছি। এটার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা সংক্ষেপে যেটুকু বলি সেটা হচ্ছে যে এই ক্লাবটার নাম নেতাজি পার্ক লাফিং ক্লাব। আপনার পেছনে দেখছেন নেতাজি স্ট্যাচু, এবং এর সংলগ্ন যে পার্কটা সেটাই হচ্ছে নেতাজি পার্ক। এবং এর পেছন দিকে যে অংশটা এখন বর্তমানে মেট্রো রেলের দখলে, ওইখানে আমরা প্রথমে ব্যায়াম করতাম সর্বপ্রথম। সেইখান থেকে পরবর্তীকালে মেট্রো রেল নিয়ে নেওয়ার পরে আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছে, এবং এইটার ওই দিকে, ওই পোর্শনের বাঁদিকে, নেতাজি স্ট্যাচুর বাঁদিকে, ওইখানে একটা গাছের তলায়, বকুল গাছের তলায়, সেখানে একটা ঘেরা গোল মতন জায়গা আছে। আমরা বহুদিন করেছি। করার পরে সেখানে হলো, সেখান থেকে আমাদের উৎখাত করে দেওয়া হলো। কী ব্যাপার, ওরা ভাবলো এতগুলো ছেলে এখানে করছে, যদি জবরদখল হয়ে যায়, তখন বললো এখানটা আমরা ডেভেলপ করব, এখানে আমাদের হবে, পিকনিক স্পট হবে বলে আমাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি করব, আবার চলে গেলাম গিয়ে পেছনে নারকেল গাছের তলায়, ওখানে করতে আরম্ভ করলাম। সেখানেও কিছুদিন করার পর
ওখানে আমাদের চোরের অপবাদ দেওয়া হলো কি না আমরা ফুল চুরি করি, আমরা নারকেল পাড়ি। এখানে আশ্চর্য যে ব্যাপার, বেশিরভাগই 80% মহিলা, বয়স্কা সমস্ত, তাদের ওপর এই অ্যালিগেশন দেওয়া হলো যে আমরা খুবই দুঃখিত হলাম, কি করব, তখন অল্টারনেট জায়গা খুঁজতে আরম্ভ করলাম। করতে করতে এই বনবিতান, যেটা সেন্ট্রাল পার্কের একটা পার্ট, সেই বনবিতানের ভেতরে বকুল গাছের তলায় সেখানে একটা বেদির মতন আছে, ওইখানে আমরা আশ্রয় নিলাম। ওইখানে আমাদের ব্যায়াম আরম্ভ করলাম। ব্যায়াম বলতে হাস্য ব্যায়াম। আপনারা হয়তো জানেন যে হাস্য ব্যায়াম একটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আজকে আমরা এখানে সিনিয়র সিটিজেনদের গ্রুপ, আমরা মানে ওই ভেতরে উনি যেটা বললেন যে আমরা ভেতরে ছিলাম, আমাদের বাধ্য হয়ে আমরা আজকে বাইরে এটা করছি, ব্যায়াম করছি। এখানে প্রচুর মহিলা আছে, মানে আমি এই কথাটাই বলতে চাই, আমরা অনেক অবস্থান করেছি যে আমাদের যেন ওইখানে ঢুকতে দেওয়া হয়। আমরা এরকমও বলেছিলাম যে 10 টাকার টিকিট অনেকের পক্ষে মুশকিল আছে, তাই জন্য আমরা চেয়েছিলাম যে মান্থলি যদি একটু কম করা যায়, যে আমরা 100 টাকা করে দেব, আমরা যেন মাস প্রত্যেকে ঢুকতে পারি। এখানে সবাই অবসরপ্রাপ্ত, তার ফলে সবার পক্ষে প্রতিদিন 10 টাকা করে দেওয়া সম্ভব না। আমরা সরকারের পক্ষেও অনেক চেষ্টা করেছি, অনেক অবস্থান করেছি। সান্টা ক্লজ নাকি আসেন রাতের বেলায় চুপি চুপি, কিন্তু এই সান্তারা সকালবেলা বেরিয়ে পড়েন, মর্নিং ওয়াক করতে করতে হাসেন। আর শুধুমাত্র 25শে ডিসেম্বর নয়, বছর শেষটাও হয়, বছর শুরুটাও হয়, শুরুর সকালবেলা, নববর্ষের সকালেও ঠিক এইভাবেই হাসেন। কিন্তু হাসির পিছনে লুকিয়ে থাকা যে কান্না, মনের ক্ষোভ, সেটাও জানাতে ভোলেন না। তার কারণ এইখানে, এই ফুটপাথে তাদের এই সেলিব্রেশন, পিকনিক করতে হয়, এখানেই করতে হয় সব কিছু। তার কারণ একটাই, ভেতরে ঢোকার পারমিশন অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না, মেলে না। না, কেউ এই হাসির সঙ্গে হাসতে হাসতে বলেন না যে আপনারা আসুন, আপনারা তো আমাদের বাবা কাকাদের মতোই, মায়েদের মতোই, আসুন হাসুন আমাদের এই সুন্দর জায়গায়। কেউ বলেন না। তাতে অবশ্য খুব একটা পাত্তা দেন না এরা। নিজেদের মতো করেই সারা বছর পিকনিক উৎসব করতে থাকেন। যেমন এখানে বছর শুরু, বছর শেষের বড়দিনের কেক একসঙ্গে কাটছেন ওরা। তবে একটা ভরসা আপাতত এখানে রয়েছে। ভরসা কে? ভরসা নেতাজি। নেতাজি এখানে স্বয়ং এইভাবে হাত দেখিয়ে যেন বলছেন, বড়া ভয়, চিন্তা নেই, আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের এই পিকনিকে সব সময়। আর তাই হাসি রয়েছে এই মুখগুলোয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। লাফিং বুদ্ধ তো দেখেছেন, তবে লাফিং শান্তা দেখলেন এবার, মনটা নিশ্চয় আনন্দিত হলো।